কথা হচ্ছে যে এক মিনিট আমি একটু এটা শেষ করি। প্রথম হচ্ছে আমি ওই যে যেটা বললাম যে আমি ওই যে অ্যান্সার দিব শুধুমাত্র যেটার জন্য আমি অ্যান্সারেবল, সেটা হচ্ছে যে বিদ্যুৎ, জ্বালানি, তারপরে হচ্ছে যে সড়ক, রেলপথ। ওই যে মব রাজনীতি আপনি জানেন, আমি তো রাজনীতিবিদ না, আমি তো আমাদের নো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, নো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো কিন্তু ওই যে এফএসআইউটা আমরা সবসময় চেষ্টা করছি। এবং এই যে এফএসআইউর ব্যাপারে আপনারা বললাম তো যে আমরা উই আর অ্যাবাউট টু সাইন, এবং যেটা বললাম যে অ্যাবাউট টু সাইন, এটা আমরা ওই প্রথম না, আমরা প্রথমে এটা ইভেন ইকোনমিক অ্যাফেয়ার্স কাউন্সিলের অনুমোদন নিয়েছি। তো এরপরে আমরা যখন ইয়েতে যাব, ক্যাবিনেট কমিটি ফর ইকোনমিক অ্যাফেয়ার্সে যাব, তার আগেই ওরা যারা ইয়ে বলো, আমরা কিন্তু উই গট এ ভেরি অ্যাট্রাকটিভ প্রাইস, মানে কম্পেয়ার টু অন্য এফএসআইয়ের তুলনায় অনেক অনেক সস্তায় আমরা পাইছি। এটা আশা করি নতুন সরকার যদি এটা করে ফেলে তাহলে আপনি জানতে পারবেন। তো ওই জন্যই এইটা বিলম্ব হয়েছে। কিন্তু আমরা ডে ওয়ান থেকে আমরা ওই যে যেটা বললাম যে আরেকটা যে এফএসআই ডে ওয়ান ঠিক না, 2-3 মাস পর থেকেই কিন্তু আমরা এফএসআইয়ের জন্য চেষ্টা করে রেখেছি। এটা কিন্তু অলমোস্ট রেডি, এবং এইটা অন্য ইয়ের সঙ্গে যেটা পার্থক্য, শুধু যে দাম এবং ইয়ের পার্থক্য না, এটার ইমপ্লিমেন্টেশন পিরিয়ড মনে হয় 1 বছর, তাই না? 18 মাস, 18 মাস, আর আগেরগুলো ছিল 2.5 বছর। তো ওই জন্য এটা দ্রুত আরও কম সময় হবে, এবং এটা বললাম যে অনেক সাশ্রয়ী হবে। আমরা আশা করব যে নতুন সরকার এটা নিয়ে ইয়ে করবে। হ্যাঁ বলো। না, একটা হচ্ছে দুইটা জিনিস। একটা জিনিস হচ্ছে যে ধরেন আমি কয়লার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা করব, তো অলরেডি 170টা আন্দোলন হয়েছে। এরপরে আপনারা জানেন কয়লাকে নিয়ে ফুলবাড়িতে লোক মারা গেছে। তো আপনি ওই জন্য এই জিনিসটা মনে রাখতে হবে যে আমরা তো 170টাই তো আমাদের এনাফ, উই অলরেডি হ্যাড এনাফ অন আওয়ার প্লেট। তো এর সঙ্গে আমাদের ফুলবাড়ি কিংবা এরকম একটা যোগ করা আমরা মনে করছি, আমাদের জাজমেন্টে আমরা মনে করছি এটা। আর ওই যে এক্সপ্লোরেশনের কথা তো আমি বললাম যে দুইটা জিনিস, যে সরকারের মেয়াদের কারণে কেউ, আমরা তো অফশোর বিডিং তো আগের সরকারই করে গেছে, তারপরে একটাও বিড পেলেন না কেন? তারপরে ওই যে অনশোর এর জন্য আমরা তো বললাম ওই যে 6 মাস আমার লাগছে ফিজিবিলিটি স্টাডি করতে। তারপরে তো আমরা করছি, কিছু কূপ খনন করা হয়েছে, কিন্তু আমরা তো সেখান থেকে টোটাল কত 60-70 এমএমসিএফডি 82 এমএমসিএফডি গ্যাস পাইছি। কিন্তু আমার গ্যাসের সরবরাহ কমছে, কিন্তু ডোমেস্টিক কমছে 200-র বেশি। হ্যাঁ জি। তো আশা করি আচ্ছা, আর সফল আর ব্যর্থতা। আমি তো শিক্ষকতা করতাম, তো ওই যে গ্রেডিং করতাম। তো এখনও থেকে নিজেকে তো সবাই মনে করে। তো ওই দায়িত্বটা আপনাদের উপরে রাখলাম। আপনারাই বিচার করবেন যে আমার ব্যক্তিগতভাবে তো এটা কিছু না, ইটস এ টিম এফার্ট। যে আমার যে সহকর্মীরা আছেন, আমার যে 5-6-7 জন যে সচিব আমার সঙ্গে যারা কাজ করেছেন, আমাদের সংস্থা প্রধানরা, আরইবি প্রধান, তারপরে হচ্ছে যে বিপিডিবি প্রধান, পেট্রো বাংলা এখন বিপিসির প্রধান, ওনারা সবাই মিলে। তো ওই জন্য আপনারা আমাদের জাজ করবেন যে আমরা কী পরিস্থিতিতে কতটা পারফর্ম করছি, এইটা একটু যদি করেন তাহলে। এবং আমরা যেটা বললাম যে আমরা যদি ক্রিটিসিজমে কোনো করিনি। আপনারা দেখছেন যে কোনো ক্রিটিসিজমের জন্য আমাকে একদিন এসে বললো স্যার এই পত্রিকা তো ক্রমাগত আপনাদের বিরুদ্ধে লিখে চলেছে, তা আমরা যখন কী করতে হবে, বলে যে বিজ্ঞাপন বন্ধ করতে হবে। তো আমি বললাম যে বিজ্ঞাপনে যদি বন্ধ করি তাহলে এই যে আগস্টের পরিবর্তনটা হলো কেন? তো আমরা যেন এগুলো যাবো না, আমরা যে ইচ্ছা, যতটা ইচ্ছে, কেউ যদি মনে করে যে আমরা অন্যায় কাজ করেছি, কেউ যদি মনে করে যে আমরা উই ডিড নট পারফর্ম, লেট দেম রাইট। এবং আপনারা জানেন যে আমরা অনেক ক্ষেত্রে নিউজ পেপারের ভিত্তিতে, প্রকৃত তথ্যের নিউজ পেপারের ভিত্তিতে কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি। শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি, দুদকে পাঠাইছি, তারপর প্রকল্পকে উইথড্র করছি, কি বলে G2G থেকে ওপেন টেন্ডারে নিয়ে গেছি। তো ওই জন্য উই হ্যাভ বিন ভেরি আমরা কিন্তু ওই যে সংবাদপত্রের ইয়েটাকে আমরা সবসময় পজিটিভলি দেখছি। আমরা কিন্তু কোনো সময় সংবাদপত্রকে আমাদের শত্রু মনে করি না। তবে একটা জিনিস কিন্তু বলতে হবে, সেটা হলো যে
ওই দিন আমি কোথায় যেন গেলাম, আমি বললাম যে ওই যে বিআরটিসির ওই যে ট্রেনিং, তো ওখানে যে ওরা সবাই ছিল, আমি যে বললাম যে লোকজন বলছে যে কি বলে যে ওই যে এই যে মাইলস্টোনের যে এটা ওখানে না পড়ে সোজা গেল। তো সবাই কিন্তু ওই যে লোকজন বলছে কথাটা বাদ দিয়ে বলছে যে অ্যাজ ইফ আমি বলছি, আমি তো এটা বলি নাই, আমি বলছি যে মানুষ সরকারের ইয়ের উপরে এত ইয়ে বীতশ্রদ্ধ যে লোকজন বলতেছে এইটা। তো ওই জন্য একটু ওই যে এইসব একটু এডিটিং করার সময় একটু আমাদের প্রতি একটু আরও সদয় হবেন, মানে আমরা যেটা আমি যেটা বলি নাই সেটা আমি যেটা বলছি সেটার জন্য আমি দায়িত্ব। আমি যদি কোনো ভুল স্টেটমেন্ট বলে থাকি, অন্যায় কথা বলে থাকি, অন্যায় কাজ করে থাকি, অবশ্যই আপনারা বলবেন। কিন্তু ওই যে যেটা বললাম যে এমনভাবে এটাকে এডিট করা যে ওই যে একটা আছে না যে কোরআন শরীফ এক জায়গায় আছে যে নামাজ পড়িও না মদ্যপ অবস্থায়, তো ওই মদ্যপ অবস্থাটা বাদ দিয়ে বলছে নামাজ তো করার সময় মানা করছে না পড়ার জন্য। তো ওই জন্য হচ্ছে কি যে আপনারা এই ধরনের এইটা না করলে আমরা খুশি হতাম। কারণ হচ্ছে কি যে ওই দিন মাইলস্টোনে যেদিন বিয়ে পড়ছে সেদিন তো আমি নিজেও সচিবালয়ে কাজ করতেছিলাম। তো তাহলে আমি কি চাইবো যে আমার মাথার উপরে মানে কী বলে যে ওই এটা পড়ুক। তো ওই জন্য যে এইটা ছাড়া আপনারা যে কেউ কী বলেন আপনার বলেন। আচ্ছা, এটার ব্যাপারে আপনাকে বলি, সেটা হচ্ছে যে একটু যদি আপনি ফিলোসফিক্যাল লেভেলে যদি আপনি দেখেন বিষয়টাকে, সেটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ফোরকাস্ট। 5ই আগস্টের ভবিষ্যৎবাণীটা কী ছিল? ভবিষ্যৎবাণীটা ছিল দেশে গৃহযুদ্ধ হবে। ওবায়দুল কাদের সাহেব বলছিলেন না কত লক্ষ লোক মারা যাবে, এটা বলছিল। আরেকটা কি প্রেডিকশন ছিল যে অর্থনীতি শ্রীলঙ্কার মতো ধস টানবে। তো আপনাদের এটা বুঝতে হবে যে আমরা আমি ওই দিন গল্প করে বলতেছিলাম যে আমাদের কিন্তু প্রথম কাজ ছিল যে এই যে তথাকথিত গৃহযুদ্ধতে যাতে না ঘটে। আর আপনারা জানেন যে এইটা কিন্তু নানানভাবে এটা কিন্তু চেষ্টা করা হয়েছে। কিন্তু আপনার এই যে আমার সহকর্মী ওই যে রেজওয়ানা হাসান একসময় হিসাব রাখছিলেন যে সরকারের বিরুদ্ধে 170টা আন্দোলন হয়েছে। এগুলো কিন্তু সবগুলো কিন্তু জেনুইন ছিল না। অনেকগুলো ছিল যে সরকারকে বিব্রত করার জন্য এবং ওই পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য, অর্থনীতি যাতে কেন এই যে শ্রীলঙ্কার মতো হচ্ছে না ওই পথে নিয়ে যাওয়ার জন্য। তো ওই জন্য এইটা আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের কিন্তু প্রথম কাজ ছিল কন্টেইন করা। সবাই বলছিল যে আমি যখন করি রমজানের আগেই সবাই বললো অগাস্ট, তো তারপরে হয়তো বললো যে বিদ্যুতের সাংঘাতিক হবে। কিন্তু আমরা দেখলেন যে আমরা লোডশেডিং ছাড়া রমজান আমরা করলাম। তো ওই জন্য আপনাদেরকে যে তারপরে রেলের কথা বলা হলো যে রেল শেষ হয়ে যাবে, কিন্তু আমরা ওই যে রেলে একটা ঈদে যাতায়াত করতে। তো ওই জন্য প্লিজ আপনাদেরকে এটা অনুধাবন করতে চেষ্টা করতে হবে। আমরা কিন্তু বেশিরভাগ সময় আমরা কাটাইছি টু কন্টেইন, মানে এটাকে ধরে রাখার জন্য, যাতে পড়ে যেতে না যায়। ওই যেটা বলে গৃহযুদ্ধটা যাতে না বাঁধে, কিংবা ওই যে অর্থনীতি যাতে ধসটা যেটা সবাই বলতেছিল এই ধসটা যাতে না। এইটা একটা। তো ওই জন্যই আমি ওই গতকালকে ওই যে ঠাট্টা করে বলছিলাম যে আমি যদি আমি শুল্ক বিভাগে চাকরি করতাম, তো আমার চিটং কাস্টমার হাউসে আমার একজন সহকর্মী ছিলেন, তো ওনার নাম ছিল মোখলেস সাহেব। উনি প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হয়েছিলেন। তো উনি ওই এক সময় তখন ঈশ্বর সাহেবের সরকার আসলো, তো ওনাকে ওই যে 666 দুর্নীতি মামলার ওনাকে করলো। তো উনি খুব ছিলেন, খুব উইথ গ্রেট সেন্স অফ হিউমার। তো উনি বললাম যে কী ব্যাপার মোখলেস ভাই আমি এক মাইক্রোবাসে যাতায়াত করতাম, তাহলে মোখলেস ভাই আপনার তো আপনাকে এই ঝামেলার মধ্যে ফেলাই দিল। তো বলতে না করবে, কোনো অসুবিধা নেই। তো বলে যে আমি যাইতেছি, ঢাকায় যাইতেছি, এটা ঠিক হয়ে যাবে। তো বলে আমি খালি বললাম আমাকে একটু কিস্তি করে দেয়, মানে একসাথে টাকা চাইছে। তো বলছে যে আমি তো কাস্টমারদের রোজগারই করবো, সুতরাং আপনাদেরকে দিব, আপনি আপনারা কিস্তি করে দেবেন। যাই হোক, কিস্তিটা কাজ হয় না। ওরা বলছে না, এটা থেকে নাম কাটাতে হলে যেটা ডিমান্ড একসাথে দিতে হবে। তো যাই হোক, তো তখন একটা বিষয় হলো যে এই 666 যারা তালিম তাদের কর্মস্থল থেকে সরাই দিতে হবে। তো ওনাকে সরাই দিয়ে চিটং ল্যান্ড কাস্টমসে দেওয়া হলো। মানে সি কাস্টম ছিলেন, ওকে ল্যান্ড কাস্টম। তো ল্যান্ড কাস্টমে যখন দেওয়া হলো,
তো তখন ওনাকে ওই আবার বললো যে কি অ্যান্টি স্মাগলিং ক্যাম্পেইন হতো। তো উনি চিটংয়ে বিপণী বিতানে গেলেন, ওরা ব্যবসায়ীরা ওনার মাথা ফাটাই দিয়ে যায়। তো প্রথম তো হচ্ছে যে ওনার ওই যে বললাম যে চাকরি, তো ওখান থেকে সরাই দিচ্ছে, কাস্টমারদের হাই আর্ন ইনকাম থেকে ওনাকে লো ইনকাম ল্যান্ড কাস্টমার দিচ্ছে, তারপর ওখানে মাথা ফাটাই যায়। তো এর মধ্যে আবার কাকতালীয়ভাবে ওনার হার্টের সমস্যা দেখাই দিল। তো উনি হাসপাতালে গেছেন, আমি ওনার সাথে দেখা করতে গেলাম। আমি মুখলেশ ভাই, আপনার তো একটার পর একটা সমস্যা হচ্ছে। তারপর ওনার হাতে আমি দেখলাম যে ওনার 12টা আঙুলে 14টা আংটি। তো আমি অনেক বললাম যে মুখলেশ ভাই, আপনার আংটি টুংটি তো ওরা কাজ করতেছে না। এবং ওনার ওই সময় কিন্তু ওনার সেন্স অফ হিউমার, কবির সাহেব চিন্তা করেন আমার 14টা আংটি থেকে আমার এই অবস্থা, যদি এগুলো না থাকতো তাহলে আমাদের কী অবস্থা হবে। তো আপনারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় মূল্যায়ন করা শুধু ওই 14টা আংটির কথা মনে রাখবে। বুঝতে পারছেন আমরা কি সিচুয়েশন ফেস করছি? 170টা আন্দোলন ফেস করে কোনো গৃহযুদ্ধ না হওয়া, তারপরে কোনো অর্থনীতিতে ধস না নামা, এবং একটা নির্বাচনের জন্য আমরা যে একটা ভালো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, তো এইটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, হচ্ছে যে যেটা বললাম যে আমরা শুধুমাত্র যেটা বললাম যে আমরা যেটা রেখে যাচ্ছি এই বইটা, যে আমরা কোথায় ছিলাম, আমরা কি করছি, আমরা এখন কোথায় আসছি, কিন্তু এই সামনের পথ, এটার জন্য আমরা একটা মাল্টি মডেল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান করছি। এই যে এটা একটা বই, এটা আমরা প্রধান উপদেষ্টাকে দেখাইছি এবং আমরা এটা স্টেক হোল্ডার্স কনসালটেশন করছি। তো এখান থেকে যেটা দেখা যাচ্ছে, এটা থেকে যে ইনসাইট, সেটা হচ্ছে যে আপনাদের এই সড়ক নির্ভরতা কমাতে হবে। কারণ যদি সড়কের উপর আমরা যদি এই বর্তমান নির্ভরশীলতা অব্যাহত থাকে, তাহলে 3-4 বছরের মধ্যে কোনো সড়কে কাজ করবে না। তো ওই জন্য আমরা ওই মাল্টি মডেল এই কারণে বলা হয়েছে যে যাতে এই যে সড়ক থেকে কিছু ট্রাফিক আমরা আভ্যন্তরীণ জলপথে নিয়ে যেতে পারি, নৌপথে নিয়ে যেতে পারি, এবং কিছু ট্রেনে যাতে নিয়ে যেতে পারি। তো এইটা করার জন্য কিছু ওই যে সংযোগের প্রয়োজন হবে। তো ওগুলোকে, ওইসব রাস্তাগুলোকে আমরা প্রাধিকার দেব, যেটা ধরেন আপনি রেল থেকে কি বলে নৌপথে যেতে পারবে, আবার রোড থেকে রেলে যেতে পারবে, কিংবা রোড থেকে নৌপথে যাবে, সেই সব যোগাযোগগুলো, যেমন ল্যান্ড কাস্টম স্টেশনের সঙ্গে রেলের যোগাযোগ, এইসব যোগাযোগগুলো আমরা ইয়ে করি। তো ঠিক আছে, তাহলে এইটুকুই আমার বলার। যদি আমার সহকর্মীরা একটা প্রকিউরমেন্ট করতেছে, বিআরটিসির চেয়ারম্যান, বিআরটিসি কই গেল? তো চেয়ারম্যান বিআরটিসি, এখন আমরা একটা কোরিয়ানদের, কারণ মেইন সমস্যা হচ্ছে বাস নামাতে হবে। তো কোরিয়ান কি ইডিসিএফ ফান্ডের অধীনে কতগুলো বাস দেবে? হ্যাঁ, 340টা বাস করা হবে। এটা একটা হচ্ছে। আর একটা হচ্ছে আমরা বিশ্ব ব্যাংকের সঙ্গে একটা অ্যাডভান্স স্টেজে আছে, যে ওটার আন্ডারে ইলেকট্রিক বাস নামানো হবে। কত? 450টা, তাই না? 400 কতটা যেন। আরেকটা জিনিস যেটা ছিল আমাদের একটা বিস্ফোরা, ওই যে বিআরটি, ওই যে আপনারা জানেন যে বিআরটি, তো ওইটাকে আমরা যেটা হচ্ছে আমরা পরবর্তী সরকার বিস্তারিত সিদ্ধান্ত নেবে। আপাতত আমরা এটা ওই যে সর্বসাধারণের জন্য খুলে দিয়েছি, এবং এইটাকে যেটা মানে যতটা পারা যায় এটা ব্যবহার করার আমরা চেষ্টা করতেছি। তো তাহলে এই ইয়ের ব্যাপারে, সড়ক এবং সেতুর ব্যাপারে আর কেউ কিছু বলবো, অ্যাড করবো নাকি? আচ্ছা, পদ্মাতেও আমরা ওই যে কী বলে যে ওই যেহেতু রেল সংযোগ হয়ে গেছে, তো ওখান থেকে আমরা রেল লাইনটা উঠায় নিচ্ছি। রেল লাইনটা উঠা নেওয়ার ফলে ওই যে যেটা রোডের জায়গাটা বাড়বে, এর ফলে যাতায়াতের গতিটা বাড়বে। হ্যাঁ, না আচ্ছা, আর ওই যে গ্রিন এনার্জির জন্য ওরা ওই যে যেটা বললাম যে পদ্মা যে রিসর্ট আছে, সেখানে সব করা হয়েছে, সৌরবিদ্যুৎ স্থাপন করা হয়েছে। এখন আরইবি এটার উপরে কাজ করতেছে। তো এটা গ্রিড কানেক্টেড হয়ে গেলে তখন গ্রিডের সঙ্গে যোগাযোগ হয়ে যাবে, তাহলে এটা 6 মেগাওয়াট ওখানে যোগ হবে।
আর একটা কত 10,000 কোটি টাকা দিয়ে না কত কোটি টাকা দিয়ে একটা টানেল বানানো হয়েছে, কিন্তু ওখানে আমি যখন গেলাম তখন আর এটা কোনো আমার সঙ্গের গাড়ি ছাড়া আর কোনো গাড়ি নেই। তো এইটার না যাওয়ার কারণ হচ্ছে যে আপনি টানেল হয়েছে ভালো, যে যাবেন কোথায় আপনি, ওখানে কোনো যাওয়ার জায়গা নেই, কারণ ওখানে তো গেলেই টানেল পার হলেই ধান ক্ষেত। তো আজকাল শুধু ধান ক্ষেত দেখার জন্য তো কেউ আর টানেলে 200-300 টাকার টোল দিয়ে যাবে না। তো ওই জন্য আমরা যেটা করছি একটা সড়ক সংযোগ করছি, যেটা আপনাকে ওই যে কক্সবাজার, কারণ ওখানে ওইদিকে গন্তব্য হচ্ছে আপনার রাঙ্গামাটি, খাগড়াছড়ি, তারপর হচ্ছে বান্দরবন, তারপরে হচ্ছে যে কী বলে ওই যে কক্সবাজার, টেকনাফ। তো ওই জন্য আমরা একটা সড়ক যোগাযোগ স্টাবলিশ করছি, যে এর ফলে আশা করা যাচ্ছে যে ওই টানেলগুলো এই টানেলটার ব্যবহার বাড়বে। এখন এটা আমরা অপারেটিং কস্টও আমরা রিকভার করতে পারি না, কিন্তু আমরা আশা করি রাস্তাটা হয়ে গেলে এবং এটা ওই যে বাইপাস করবে, চট্টগ্রাম শহরে বাইপাস না করে আপনি সরাসরি আমরা কক্সবাজার কিংবা ওই যে খাগড়াছড়ি এইসব জায়গায় যেতে পারেন। তো আচ্ছা, আরেকটা হচ্ছে যে ওই সেতু বিভাগের আরেকটা কাজ হচ্ছে যে আপনারা জানেন সেতু বিভাগের অন্যান্য মতো দুর্নীতি, ওই যে ওরা করছিল কি ওই যে অ্যাফেক্টেড পার্সনের জন্য কতগুলো বাড়ি করছিল, অ্যাপার্টমেন্ট করছিল, এগুলো সরকারি কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সবাই মিলে নিজেরা আমরা এবং মামুরা ভাগাভাগি করে নেওয়া হয়েছিল। তো এগুলো সবগুলো বাতিল করে দেওয়া হয়েছে। ওই যে কয়টা যেন টোটাল 270টা এরকম ছিল অ্যাপার্টমেন্ট দেওয়া হয়েছিল, সেগুলো বাতিল করা হয়েছে। আর কি রোজ তুমি আর কিছু বলবে নাকি? আচ্ছা, এরপরে সেতু বিভাগের ব্যাপারে বলবো একটু পরে, অবশ্য শেষে। তো সেতু বিভাগের ব্যাপারে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সেতুর যে টোলটাকে আমরা ইলেকট্রনিক টোলিংয়ে নিয়ে যাওয়ার কিছু অলরেডি শুরু হয়ে গেছে, এবং এটাতে আরও অগ্রগতি হয়েছে। আচ্ছা, আজকে অর্ডার দিই, আজকে যদি কার্যাদেশ দেওয়া হয় তাহলে এটা পেতে 2 বছর লাগবে। তো এত সত্ত্বেও আমরা এটা মানে চেষ্টা করে সব, তারপরে স্পেসিফিকেশানে কিছু রেস্ট্রিকশন ছিল আমাদের, কি বলেন যে আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আপনি উনি জানেন যে উনি বিশিষ্ট কি বলে যে প্রকৌশল বিশেষজ্ঞ, উনি ক্যালিফোর্নিয়া সিস্টেমে, ট্রান্সপোর্ট সিস্টেমে উনি ছিলেন, পরিচালক ছিলেন। তো ওনাকে দিয়ে আমরা এগুলো শুরু করছি। এগেইন এটারও আমরা যেটা বললাম যে রেলের এই যে লোকোমোটিভের করা হয়েছে, এবং আমরা চীনা সরকারকে একটা অনুরোধ জানাইছি যে 20টা লোকোমোটিভ বিনামূল্যে দেওয়ার জন্য। তো সেটাও এগেইন আপনারা বুঝতে পারতেছেন যে এটাও খুব আগায় নেয়, যেহেতু একটা নতুন সরকারের প্রত্যাশা আছে, তো সবাই চাচ্ছে যে নতুন সরকারের সাথে এটা, তো ওই জন্য লোকোমোটিভটা রেডি। আর হচ্ছে যে কোচের ব্যাপারে হচ্ছে যে ভারতের সঙ্গে একটা চুক্তি আছে, এই চুক্তির অধীনে ভারতীয় কোম্পানির সাথে একটা চুক্তি আছে, এটা ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ফাইন্যান্সিংয়ে। কতগুলো কোচ? 200 কোচ, ব্রডগেজ কোচ পাওয়া যাবে, এবং এইটার যে প্রথম 20টা আগামী এই মার্চ মাসেই আসবে। তো ওই জন্যই আপনারা দেখবেন যে রেলের যেটা আরেকটা আমরা রেলের জন্য যেটা চেষ্টা করছি যে আমাদের রেলের যে ইঞ্জিনগুলোর ফেলিয়ার রেট অনেক হাই, লোকোমোটিভগুলোর ফেলিয়ার রেট অনেক হাই। আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় আপনারা খবরের কাগজে রিপোর্ট করছেন যে ওই রেল হঠাৎ যে বন্ধ হয়ে গেছে। তো এইটাকে সমাধান করার জন্য আমরা কয়েকটা জিনিস করছি। একটা, আমরা ইন্দোনেশিয়াতে আমরা একটা প্রতিনিধি দল পাঠাইছি যে এইটার কোনো একটা অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা, যাতে লোকোমোটিভ খারাপ কম হয়
এবং এটা দ্রুত যাতে ইয়ে করা যায় এবং লং টার্ম যাতে সার্ভ করে। তো এইটা রিপোর্ট আমরা পেয়ে গেছি এবং আগামী সরকার এটার ব্যাপারে ব্যবস্থা করবে। আরেকটা জিনিস আমরা যেটা চেষ্টা করছি, আপনারা জানেন যে কেলকাতে এবং কি বলে যে পার্বতীপুরে, কেলকাতা পার্বতীপুর, সৈয়দপুরে এবং ওই যে পাহাড়তলিতে আমাদের ওয়ার্কশপগুলো আছে। তো আমরা এই ওয়ার্কশপগুলোর আধুনিকায়নের জন্য, মানে যেটা এটা একটা অ্যাসেম্বলি লেভেলে যায়, এখন ওরা শুধু মেরামত করে, তো সেই জন্য আমরা ডিপিপি প্রণয়ন করছি। অ্যাগেইন যেটা বললাম যে যে সময়ের কারণে, সরকারের মেয়াদের স্বল্পতার কারণে আমরা ওই যে ফাইন্যান্সিংয়ের ব্যাপারে কোনো এখনও হতে পারে নাই, বাট এই জিনিসটা রেডি। আমরা আশা করি যে নতুন সরকার আসলে এটাকে যদি পার্সু করে তাহলে আমরা যদি এটা অব্যাহত থাকে, লোকোমোটিভসের হবে এবং ওই যেটা বললাম যে লোকোমোটিভের টার্ন অ্যারাউন্ড টাইম এবং এর ইয়েটা বাড়বে, আমরা যেসব ব্যবস্থা নিয়েছি। আচ্ছা, এরপরে যেটা করছি আমরা সেটা হচ্ছে যে 3টা কমিউটার ট্রেন চালু করছি। আপনারা জানেন গাজীপুর থেকে ঢাকা, নরসিংদী থেকে ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে ঢাকা, এটা চালু করছি। আর আরেকটা জিনিস তো কতগুলো জানেন যে আপনারা দেখছেন যে মেট্রো রেলের কথা বলা হয়েছিল, যে না মেট্রো রেল তো তোমার না, মেট্রো রেল হচ্ছে কি বলবো এটা সড়কে। মেট্রো রেলের আদলে স্যার আসন সংখ্যা বেড়েছে। আচ্ছা, তো ওইটা ওই যে মেট্রো রেলের আদলে করা হয়েছে, এখানে লোকজন বেশি একসঙ্গে ট্রাভেল করতে পারে এবং ওই যে দূর থেকে এসে অফিস করে আবার সময়মতো ফেরত যেতে পারে। তো ওই জন্য এই যেটা বললাম যে আমরা কি করতে পারছি কি করতে পারি নাই। স্বাস্থ্যসেবা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আগে রেল দেখবেন যে হাসপাতাল চালায়। তো আমি একবার চট্টগ্রামে গেলাম, ওই যে সিআরবির ওখানে একটা হাসপাতাল আছে, বিশাল হাসপাতাল। তো ওখানে দেখলাম যে রোগী 3জন, ডাক্তার 5জন, ডাক্তার টেকনিশিয়ান 5জন। তো আমরা একটা এমওইউ করে, কারণ হচ্ছে হাসপাতাল চালানো রেলের কাজ না, তো ওইগুলো আমরা একটা এমওইউ করে আমরা সব ইয়েকে দিয়ে দিয়েছি, স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়েছি। এখন ওখানে ডাক্তার আছে এবং আগে এটা শুধু রেল কর্মচারীদের জন্য নির্ধারিত ছিল, এখন এটা কিন্তু সর্বসাধারণের জন্য আমরা উন্মুক্ত করে দিয়েছি। তো তোমার ফাহিম কি রেলপথের আর কিছু বলবে নাকি? স্যার 131 আপনি কল সেন্টার করেছেন স্যার, আচ্ছা, এগুলো মনে হয় যতটা কম বলা যায় ততটা ভালো। যেগুলো খুব এফেক্টিভলি কাজ করতেছে না সেগুলোর ব্যাপারে বলে আরেকটা বিপদ বাড়ানোর দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে রেলপথে আর কিছু বলবা তুমি? অপারেটিং রেশিও। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে রেলে আমরা যখন আসি তখন 1 টাকা আয় করতে 2.5 টাকা লাগতো, অপারেটিং রেশিও আপনাকে যেটাকে বলি। তো সেইটা এখন আমরা একটা এটা টার্গেট ছিল যে এটা 2-এর নিচে আনানো, এখন এটা 1.84-এ আনা হয়েছে যে অপারেটিং রেশিও। তারপরে রেলওয়ের আয়ের বাড়ানোর, আপনারা দেখছেন রাজনৈতিক দলগুলোকে আমরা ট্রেন ভাড়া দিচ্ছি, তারপরে নানাবিধ, তারপরে ওই যে রেলের যে জমি টমি নিয়ে এগুলোর কিছু। তো এই জিনিসগুলো যেটা হচ্ছে যে একদিকে ওই যে রেশিওটা কীভাবে কমালো, এটা তো আর কোনো ম্যাজিক নাই, যে একদিকে হচ্ছে আয়টা বাড়ানো হয়েছে আর সম্ভব ক্ষেত্রে ব্যয় কমানো হয়েছে, ঠিক আছে তাহলে রেলে। আচ্ছা, এরপরে হচ্ছে যে সড়ক। সড়ক সেতু একসঙ্গে। আচ্ছা, সড়ক এবং সেতু